2008 সালের 30 সেপ্টেম্বর ভোর রাত দিল্লির নির্জন নেলসন ম্যান্ডেলা রোড দিয়ে সাইকেলে বাড়ি ফিরছিলেন এক ডেলিভারি কর্মী। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি রূপালী রঙের মারুতি জেইন গাড়ি দেখে তার সন্দেহ হয়। কাছে গিয়ে তিনি দেখেন স্টিয়ারিং এর ওপর ঝুঁকে পড়ে আছেন এক তরুণী, মুখ বেয়ে ঝরছে তাজা রক্ত। খবর পেয়ে পুলিশ এসে দেখতে পায় গাড়ির দরজা ভেতর থেকে লক, কাঁচ অক্ষত, বাইরে কোনো ধস্তাধস্তির চিহ্ন নেই। প্রথমে দুর্ঘটনা মনে হলেও পরে জানা যায় তরুণীকে মাথার টেম্পল অংশে গুলি করে হত্যা করা হয়েছে। নিহত তরুণীর পরিচয় মেলে প্রেস আইডি কার্ড থেকে। তিনি ছিলেন সৌম্য বিশ্বনাথন, ইন্ডিয়া টুডে গ্রুপের ইংরেজি সংবাদ চ্যানেল হেডলাইন্স টুডে এর সাব এডিটর। ঘটনাটি মুহূর্তেই জাতীয় আলোচনায় পরিণত হয়, কারণ যিনি প্রতিদিন অন্যের খবর পরিবেশন করতেন তিনি এবার হয়ে গেলেন সংবাদ শিরোনাম। Premium commercial space is now for rent. Featuring ample parking and excellent accessibility, this 4,200 square foot space is ready. Elevate your business and call us today. পুলিশের তদন্তে দেখা যায় সৌম্যর মোবাইল ফোন, টাকা, গয়না কিংবা গাড়ি কিছুই খোয়া যায়নি। ডাকাতি বা ব্যক্তিগত শত্রুতার কোনো প্রমাণ মেলেনি। ঘটনাস্থল থেকে শুধু একটি ব্যবহৃত গুলির খোসা উদ্ধার হয়। ব্যালিস্টিক পরীক্ষায় জানা যায় সেটি লাইসেন্সধারী অস্ত্রের নয়, উত্তরপ্রদেশে প্রচলিত দেশি কাট্টা পিস্তল থেকে ছোড়া গুলি। তদন্তে উঠে আসে আগের রাত্রি ছিল অত্যন্ত ব্যস্ত। মালেগাঁও ও মোদাসাই ধারাবাহিক বিস্ফোরণের কারণে অফিসে অতিরিক্ত সময় কাজ করতে হয় সৌম্যকে। রাত 3টার দিকে অফিস থেকে বের হয়ে বাড়ির পথে রওনা হন তিনি। রাত 3:15 বাবাকে ফোন করে জানান তিনি বাড়ি ফিরছেন এবং 10 থেকে 15 মিনিটের মধ্যেই পৌঁছে যাবেন। সেটাই ছিল বাবার সঙ্গে তার শেষ কথা। এরপরের মাত্র আধ ঘন্টার ঘটনাই হয়ে ওঠে তদন্তের সবচেয়ে বড় রহস্য। এই হত্যাকাণ্ড নিয়ে দেশ জুড়ে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়। দিল্লির নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে। মোমবাতি মিছিল, টেলিভিশন বিতর্ক, রাজনৈতিক সমালোচনা সবকিছুই চলতে থাকে। সে সময় দিল্লির তৎকালীন মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিতের রাতে মেয়েদের এত সাহসী হওয়া উচিত নয় মন্তব্য আরো বিতর্ক উস্কে দেয়। অনেকেই এটিকে ভিকটিম ব্লেমিং বলে সমালোচনা করেন। তবে তদন্তে কোনো অগ্রগতি না হয় ধীরে ধীরে মামলাটি চাপা পড়ে যায়। কিন্তু 3 মাসের মধ্যেই একই নেলসন ম্যান্ডেলা রোডে আরেকটি হত্যাকাণ্ড ঘটে। 2009 সালের 7 জানুয়ারি রাস্তার পাশের ঝোপ থেকে উদ্ধার হয় ভাড়াই গাড়ি চালক মোহাম্মদ নাদিমের মরদেহ। তার বুকে খুব কাছ থেকে গুলি করা হয়েছিল। এবার অবশ্য ডাকাতির স্পষ্ট প্রমাণ ছিল। তার গাড়ি, মোবাইল, মানিব্যাগ ও সোনার চেইন সব লুট হয়ে যায়। তবুও পুলিশ সৌম্য ও নাদিম হত্যাকাণ্ডের মধ্যে কোনো যোগসূত্র খুঁজে দেখেনি। এর মাত্র 2 মাস পর 19 মার্চ নিখোঁজ হন 28 বছর বয়সী কর্পোরেট কর্মী জিগিশা ঘোষ। অফিস শেষে বাড়ির নিচে নেমে ফোনে কথা বলার সময় তাকে অপহরণ করা হয়। প্রথম দিকে পুলিশ এটিকে গুরুত্ব না দিলেও পরে তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে বিপুল পরিমাণ টাকা তোলা ও বিভিন্ন শপিং মলে ডেবিট কার্ড ব্যবহার করার তথ্য সামনে আসে। সিসিটিভি ফুটেজে দেখা যায় কয়েকজন যুবক তার কার্ড দিয়ে কেনাকাটা করছে। পরে ফরিদাবাদের একটি জঙ্গল থেকে জিগিশার মরদেহ উদ্ধার হয়। এই মামলাতেই তদন্তের মোড় ঘুরে যায়। সিসিটিভি ফুটেজে এক যুবকের হাতে বিশেষ ধরনের ট্যাটু এবং আরেকজনের হাতে পুলিশের ব্যবহৃত ওয়াকি টকি নজরে আসে। এই সূত্র ধরে পুলিশ পৌঁছে যায় বলজিৎ মালিক ও পুলিশের গোপন সোর্স হিসাবে পরিচিত রবি কাপুরের কাছে। গোপন তথ্যের ভিত্তিতে নেলসন ম্যান্ডেলা রোড থেকেই রবি কাপুর, বলজিৎ মালিক এবং তাদের সহযোগীদের গ্রেফতার করা হয়। তাদের গাড়ি তল্লাশি করে পুলিশ উদ্ধার করে পুলিশের ইউনিফর্ম, ভুয়া প্রেস কার্ড, সরকারি স্টিকার, নীল নম্বর প্লেট, লাল বাতি, মাস্টার কি, লোহার রড, দেশি কাট্টা এবং বিপুল পরিমাণ অপরাধে ব্যবহৃত সরঞ্জাম। রবির গলায় থাকা সোনার চেইন শনাক্ত করেন জিগিশা ঘোষের পরিবার। পরে ব্যালিস্টিক পরীক্ষায় নিশ্চিত হয় রবির কাছ থেকে উদ্ধার হওয়া দেশি পিস্তল দিয়েই সৌম্য বিশ্বনাথকে হত্যা করা হয়েছিল। জিজ্ঞাসাবাদে অভিযুক্তরা স্বীকার করে জিগিশাকে অপহরণ করে তার এটিএম কার্ড ব্যবহার করে কেনাকাটা করা হয় এবং পরে শ্বাসরোধ করে হত্যা করা হয়। নাদিমকে পুলিশ পরিচয়ে গাড়ি থামিয়ে গুলি করে তার গাড়ি ছিনতাই করা হয়।
সবচেয়ে চাঞ্চল্যকর ছিল সৌম্য বিশ্বনাথন হত্যার কারণ। অভিযুক্ত রবি কাপুর জানায়, ভোর রাতে সৌম্যর গাড়ি তাদের গাড়িকে ওভারটেক করেছিল। মদ্যপ অবস্থায় নিজের পুরুষতান্ত্রিক অহংয়ে আঘাত লাগায় সে ক্ষিপ্ত হয়ে ওঠে। তারা সৌম্যর গাড়ির পিছু নেয়। সৌম্য গাড়ি না থামিয়ে গতি বাড়ালে চলন্ত গাড়ি থেকেই রবি দেশি পিস্তল দিয়ে গুলি চালায়। গুলি সৌম্যর মাথায় লাগে এবং তার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে উঠে যায়। আতঙ্কে তারা কিছু না নিয়েই পালিয়ে যায়। এমনকি কিছুক্ষণ পরে সাধারণ মানুষের ভান করে ঘটনাস্থলেও ফিরে আসে। এরপর শুরু হয় দীর্ঘ বিচারিক লড়াই। সংঘবদ্ধ অপরাধ চক্র হিসাবে অভিযুক্তদের বিরুদ্ধে মহারাষ্ট্রের সংগঠিত অপরাধ দমন আইন প্রয়োগ করা হয়। নানা আইনি জটিলতা, আইনজীবীদের আপত্তি এবং পরে কোভিড মহামারীর কারণে বিচার প্রক্রিয়া দীর্ঘায়িত হয়। 2016 সালে জিজ্ঞাসা ঘোষ হত্যা মামলায় রবি কাপুর ও বলজিৎ মালিকের মৃত্যুদণ্ড ঘোষণা হলেও পরে তা কমিয়ে যাবজ্জীবন করা হয়। নাদিম হত্যা মামলাতেও তাদের যাবজ্জীবন কারাদণ্ড হয়। অবশেষে 2023 সালের অক্টোবরে সৌম্য বিশ্বনাথন হত্যা মামলায় রবি কাপুর, বলজিৎ মালিক ও অমিত শুক্লাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। আরো দুজনকে 7 বছরের সাজা দেওয়া হলেও ইতোমধ্যে সেই সময় কারাভোগ করায় তারা মুক্তি পান। এই রায় ঘোষণার কয়েকদিনের মধ্যেই মারা যান সৌম্যর বাবা MK বিশ্বনাথন। দীর্ঘ 15 বছর ধরে মেয়ের বিচার পাওয়ার আশায় লড়াই চালিয়ে যাওয়া এই বাবা হাসপাতালে আইসিইউতে শুয়েই রায় শুনেছিলেন। অন্যদিকে সৌম্যর মা বলেন, তিনি মৃত্যুদণ্ড চাননি, বরং চেয়েছিলেন অপরাধীরা যেন সারা জীবন কারাগারে নিজেদের অপরাধের যন্ত্রণা নিয়ে বেঁচে থাকে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। 2024 সালে সৌম্য হত্যা মামলায় অভিযুক্তরা উচ্চ আদালত থেকে জামিন পেলেও নাদিম ও জিজ্ঞাসা হত্যা মামলায় আগে থেকেই যাবজ্জীবন দণ্ড বহাল থাকায় তারা কারাগার থেকে মুক্তি পায়নি। এভাবেই 1.5 দশক ধরে রহস্যে ঢাকা দিল্লির অন্যতম আলোচিত এই হত্যাকাণ্ডের পর্দা নামে এবং উন্মোচিত হয় এক সংঘবদ্ধ অপরাধ চক্রের নির্মম কর্মকাণ্ড। সামরিনা প্রীতি, ঢাকা এক্সপ্রেস।